হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে ট্রানজিস্টরের একটা ব্যবহার দেখেছিলাম, সেটা হচ্ছে সুইচ হিসেবে। তো সেটাও এইচএসসি যেরকম ইম্পর্টেন্ট রয়েছে তার মতোই কিংবা তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবাহ বিবর্ধক হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার। তো এটা একটু বড় আলোচনা এবং কনসেপচুয়াল, এটা একটা বড় প্রশ্ন আকারে পেতে পারো তোমরা 3 মার্কসের কোশ্চেন হিসাবে। তো তোমাদের বইতে অ্যাপ্লিকেশন বইতে একটু বড় করে আলোচনা করা রয়েছে, ভাইরাস সান্ত্রা বইতে একটু তুলনামূলকভাবে ছোট করে আলোচনা করে রয়েছে। তো কি কি মেইন জিনিস লিখতে হবে আর বুঝতে হবে সেই সংক্রান্ত আলোচনা আমরা এই ভিডিওতে করব। আমাদের এই ভিডিও এই প্রবাহ বিবর্ধক হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার নিয়ে শুধু আমরা আলোচনা করব। তো সবচেয়ে প্রথম কথা হচ্ছে ট্রানজিস্টরের যে প্রবাহ বিবর্ধক হিসাবে ব্যবহার করার মধ্যে আমরা যে তিন রকমের কম্বিনেশন করি, অর্থাৎ কমন এমিটার অর্থাৎ সাধারণ নিঃসারক, সাধারণ ভূমি আর সাধারণ সংগ্রাহক, তার মধ্যে ব্যবহার কিন্তু কমন এমিটারেরই বেশি। কারণ হচ্ছে স্টেবিলিটি বেশি, তারপরে দেখা গেছে যে বিবর্ধন মানটাও যেটা পাওয়া যায় সেটা এক্ষেত্রে একটু বেশি। ওই জন্য আমরা কমন এমিটার সার্কিটটাই ব্যবহার করি। আর আগেও বলেছি ট্রানজিস্টরের শুরুর দিকেই যে আমরা কিন্তু প্রবাহ বিবর্ধন আর ভোল্টেজ বিবর্ধনের ক্ষেত্রে ট্রানজিস্টরের ব্যবহার করাটাই সুবিধে। এটা লো রেজিস্ট্যান্স ইনপুট থেকে হাই রেজিস্ট্যান্স ইনপুটে আমরা সবসময় সিগন্যালকে ট্রান্সফার করা হয়, এর ফলে আমরা গেইনটাও কিন্তু বেশি পেয়ে থাকি। যাকে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে প্রবাহ বিবর্ধক হিসেবে ব্যবহার করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা সি বর্তনীকে ব্যবহার করছি, কিন্তু এখানে কি হয়, ইনপুট এবং আউটপুট বর্তনীর মধ্যে মানে সিগন্যালের যে ভোল্টেজটা আর কি, যে ভোল্টেজটা ইনপুটে এবং আউটপুটে যেটা পাবো, অর্থাৎ ইনপুট সংকেত ভোল্টেজ এবং আউটপুট সিগন্যাল কিংবা সংকেতের ভোল্টেজ, তার মধ্যে কিন্তু একটা ফেজ চেঞ্জ কিংবা দশা পার্থক্য থাকে। সব সময় আউটপুট সংকেতের ভোল্টেজটা ইনপুট সংকেতের ভোল্টেজের সাপেক্ষে 180 ডিগ্রি অর্থাৎ পাই ফেজ চেঞ্জে কিন্তু থাকে। তো এটা শর্ট প্রশ্নতেও লাগে। তো বর্তনীটা কেমন হবে, আগে বর্তনী নিয়ে একটু আলোচনা হোক। তো বর্তনীটা হচ্ছে আমরা এনপিএন ট্রানজিস্টরটাকেই ব্যবহার করা হয় বেশি, কারণ এনপিএন ট্রানজিস্টর ইউজ করতে গেলে ফাস্টার, কারণ তার সংখ্যাগুলো বাহক হচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রনের মোবিলিটি বা সচলতা বেশি, তাই তার অপারেশনটা ফাস্টার হয় পিএনপি তুলনায়। যাকে তাহলে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর প্রথমে নিয়ে নেব আমাদের এই কাজের জন্য। নিলাম এনপিএন ট্রানজিস্টর, দেখতেই পাচ্ছ এটা এনপিএন ট্রানজিস্টর। এইবারে ইনপুটে স্বাভাবিকভাবে আমাদের এখানে একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে, কমন এমিটার, তাহলে এটা কমন থাকছে, এটা যেহেতু এমিটার, এটা কালেক্টর, এটা বেস, এটা এমিটার। তো এর নাম দেওয়া হলো ভিভিভি, কারণ হচ্ছে এটা বেসের সঙ্গে রিলেটেড, দেখো ওই জন্য ভিভিভি। এইদিকে যখন দেবো তখন হবে ভিসিসি। তোমরা বইতেও দেখতে পারো এরকম ডায়াগ্রাম রয়েছে। এইখানে একটা ধারক যার নাম দেওয়া হচ্ছে C1 তাকে দেওয়া হলো, আর এইখানে এসি ইনপুট সংকেত কিংবা সিগন্যাল, অর্থাৎ এসি ইনপুট সংকেত। এরপর যে কাজটা আমরা করব আউটপুট বর্তনীর ক্ষেত্রে, তাহলে ইনপুট বর্তনীতে দেখতেই পাচ্ছ তোমরা সাপ্লাই ভোল্টেজটা আমরা করে নিলাম। এবার আমরা আউটপুট বর্তনীর ক্ষেত্রে যাব, সেখানে একটা ভার রোধ থাকবে RL, আর একটা ধারক থাকবে সেটা হচ্ছে C2, আর একটা সাপ্লাই থাকবে যেটা যেরকম এখানে VVB রয়েছে সেরকম সেখানে থাকবে VCC। তোমরা বইতেও দেখতে পারো, লাস্ট ইয়ার বইতে 929 পেজে রয়েছে। তাহলে প্রথমে যেটা আমি বললাম ভার রোধের কথা, ভার রোধ, তারপর একটা সাপ্লাই, আর এখানে একটা ধারক সেটা হচ্ছে C2। এইখানেই আমরা আউটপুট সংকেতটা এখানে আমরা কালেক্ট করব। তো তোমরা বইতেও দেখবে একদম সেম টু সেম এরকমই রয়েছে। তো এটা VCC, যেটা আমি একটু আগেই বলেছি, যেহেতু কালেক্টরের সঙ্গে রিলেটেড, এমিটার তো কমন রয়েছে এই ক্ষেত্রে। তো এইটা হচ্ছে সেই বর্তনী যার সাহায্যে আমরা একটা ইনপুট এসি সিগন্যালকে বিবর্ধিত করে আউটপুটে কিন্তু পেতে পারি। আমরা লাস্ট ভিডিওতে একটা সমীকরণ নিয়ে বলেছিলাম যে VCC VC প্লাস ICR। তো সেই সম্বন্ধে একটু বলি। এই কালেক্টর আর এমিটারের মধ্যে যে ভোল্টেজটা হবে সেটা স্বাভাবিক VC,
এদিকে যদি বলা হয় তাহলে একটা আসবে, যদি আমি করি এদিকে তাহলে এটা কত আসবে, ভিবি বেস এমিটার ভোল্টেজ, এটা হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ। তাহলে দেখো যদি আমরা এখানে সাপ্লাইটা যদি ভিসিসি দিয়েছি, তো সেটা ডিস্ট্রিবিউট কেমন হচ্ছে, ভিসি ওহমের সূত্র লাগিয়ে করতে পারি, কিংবা আমাদের কারশফের দ্বিতীয় সূত্র লাগিয়েও করা যাবে। এখানে দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা স্বাভাবিকভাবে বুঝতেই পারছো আইসি, তাহলে প্লাস আইসি আর এইটা হচ্ছে সমীকরণ। প্রবাহ বিবর্ধক হিসাবে যখন ব্যবহার করা হবে একটা ট্রানজিস্টরকে, তার ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয় সেটা হচ্ছে কিউ পয়েন্ট। একে আমরা এটাও বলি কার্যকর বিন্দু, যেটা ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কিংবা আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্রের মধ্যে এটাকে মাঝামাঝি মোটামুটি রাখা হয়। আমি একে দেখাবো এখানে। তাহলে প্রথমে আমি আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্রটা এঁকে রাখি, তাহলে তোমাদের বুঝতে আর বোঝাতে সুবিধা হবে। তাহলে এদিকে আমি যদি আইসি, স্বাভাবিকভাবে এটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হবে, আর এদিকে হচ্ছে আমাদের ভিসি। তাহলে যদি আমরা অঙ্কন করি, তাহলে এরকম যদি আমি ভাবি, তাহলে বুঝতেই পারছো ভিন্ন ভিন্ন আইভির মান নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমি অনেকবারই এঁকেছি, আর এজন্য আমি ডিটেইলসে আসছি না, আমি মেইন জিনিসটা বলি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা একটা লোড লাইন অঙ্কন করব, যাকে আমরা বলি ভার রেখা, বাংলায় বলা হয় ভার রেখা। একে যেরকম কার্যকর বিন্দু কিংবা ডিসি কার্যকর বিন্দু বলা হয়, কিংবা কিউসেট পোর্ট বলা হয়, কিংবা অপারেটিং পয়েন্টও বলা হয়। তোমরা অনার্স পড়লে কলেজে অনেক কিছু এগুলো ডিটেইলস গুলো জানবে। তো আপাতত মোটামুটি আমরা কিউ পয়েন্ট কিংবা একে এটাও বলা হয় ডিসি কার্যকর বিন্দু আর ভার রেখা। তো ভার রেখাটা এখনই অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব না, দেখো যখন আমাদের আইসির মান যদি শূন্য হয়, যেটা আমরা কাট অফ অঞ্চলে দেখতে পাই, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, তো তখন ভিসিসি ক্লোজ টু ইকুয়ালস টু ভিসি। তাহলে এটা একটা মান পাচ্ছি, যেটা এখানে কোন একটা জায়গাতে ছেদ করবে, সাপোজ এই জায়গাতে, এটাই হলো ভিসিসি। বইতে এই বিন্দুর নাম দেওয়া আছে, দেখো এ, আমি বইয়ের মতোই লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা নাম দেওয়া হয়েছে এ। এইবারে যদি আমি ভিসি শূন্য ধরা হয়, অর্থাৎ সম্পৃক্ত অঞ্চলে, তাহলে ভিসিসি সমান কত, আইসি আরএল, অর্থাৎ আইসি সমান হচ্ছে ভিসিসি বাই আরএল। তাহলে এইখানে কোন একটা বিন্দু পাবো, এই বিন্দুটা হচ্ছে ভিসিসি বাই আরএল, এই বিন্দুর নাম দিলাম বি। তাহলে এই দুটোকে যদি যোগ করা হয়, একটা স্কেল নিয়ে করবে, আমি হাতে যাচ্ছি বোঝানোর জন্য, জাস্ট আমার বিন্দুটা একটু পেরিয়ে গেছে, তাহলে আমি এটাকে এ ধরে নিই, তোমরা স্কেল নিয়ে অঙ্কন করবে। তাহলে একটা দেখো সরল রেখা পাওয়া যাচ্ছে, এরকম একটা সরল রেখা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তোমরা একটু স্কেল নিয়ে অঙ্কন করবে, তাহলে দেখতে সুন্দর হবে আর পরিষ্কার বোঝা যাবে। তাহলে দেখো এই যে ভার রেখা আউটপুট বৈশিষ্ট্য লেখকে বিভিন্ন বিন্দুতে ছেদ করেছে, তাহলে লেখচিত্রের মোটামুটি মাঝামাঝি জায়গা দেখে যদি আমি এটাকে ধরি, সেইখানে আমরা কিউ বিন্দুটা কিন্তু ধরি, যেরকম ধরো বইতেও দেখবে সেখানে কিউ লেখা আছে। আমি এদিকে একটা বিন্দু ধরলাম সাপোজ পি, আর এদিকে একটা বিন্দু ধরলাম সাপোজ আর। যদি আমরা এই ক্ষেত্রে তো দেখবে বইতে ডট ডট করে অঙ্কন করা রয়েছে, তার মানে এটা একটা পার্টিকুলার আইভির মান, এইটা একটা পার্টিকুলার আইভির মান, এটা একটা পার্টিকুলার আইভির মান। কারণ হচ্ছে প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদা বৈশিষ্ট্য লেখচিত্রের মধ্যে রয়েছে, আর তার প্রত্যেকটারই আইভির মান কিন্তু আলাদা। এইবারে যদি এইদিকে আমরা করেসপন্ডিং কালেক্টর কারেন্ট যদি অঙ্কন করি, তাহলে এরকম হবে। তোমরা স্কেল নিয়ে ডট ডট করবে যাতে করে সোজা থাকে, আমি হাতে জাস্ট এঁকে দিচ্ছি। এবার ভেবে দেখো এইটা আউটপুটটা,
তাহলে বইতেও দেখবে আউটপুট সিগন্যালটা আঁকা রয়েছে। কিভাবে আঁকছে না, যেটা মিড থাকছে অর্থাৎ মাঝে যেটা থাকছে সেটাকে আমরা আইবি ধরলাম, আর পরেরটাকে ধরছি সাপোজ আইবি1 আর নিচেরটাকে ধরছি আইবি2। একইভাবে এইদিকেও বলতে পারি আইসি2, আইসি1 আর আইসি। তাহলে এখানে আউটপুট সংকেতটা থাকবে এরকম। আমার ছোট করে আঁকা হয়েছে ওই জন্য এরকম এসে, তোমরা বড় করেও আঁকতে পারো। আর এইখানে আমরা ইনপুট সংকেতটা দেখবো, বইতে রাখা রয়েছে। তাহলে ইনপুট সংকেতটা যদি আমরা অঙ্কন করি, তাহলে ইনপুট সংকেতটাও আঁকা থাকলো। এইবার দেখো এখানে যেটা বলা হচ্ছে আউটপুট সংকেত, এখানে এটা আউটপুট আর এইটা ইনপুট। দেখো যখন আমরা একটা সিগন্যাল ইনপুটে দিচ্ছি, এসি ইনপুট সিগন্যাল যখন দিচ্ছি এখানে, তখন তার দেখো ইনপুটে যেটা রয়েছে, যেটা ভূমি প্রবাহিত তোমরা দেখতে পাচ্ছ, আইবি1 যেটা আমরা এখানে লিখেছিলাম থেকে আইবি2 এর মধ্যে সেই মানটা কিন্তু, সেই ভোল্টেজটা কিন্তু স্পন্দিত হচ্ছে। আর আউটপুটের ক্ষেত্রে সেটা আইসি1 আর আইসি2 এর মধ্যে হচ্ছে। এবার সিগন্যালটা কিভাবে কাজ করছে না, এসি আর ইনপুট সংকেত দিলাম, কারণ কার্যনীতিতে আমাদের পরীক্ষায় লিখতে হবে। তাহলে এসি ইনপুট সংকেত আমরা এখানে দিলাম। তো এই এসি ইনপুট থেকে যেটা এখানে যাবে, তো এই কি করবে না, এই কি করছে না, এখানে এই যে C1 রয়েছে আর C2 রয়েছে, এই C1 আর C2 মিলে তৈরি করে ফিল্টার সার্কিট। ফিল্টার সার্কিটের কাজ কি না, কোনো কিছুকে আটকাবে এসি ডিসির মধ্যে, কিংবা কোনো কিছুকে বহন করে কিংবা ক্যারি ফরওয়ার্ড করবে। যেরকম তোমরা বইতে দেখবে যে C1 এর মধ্য দিয়ে ডিসি অতিক্রম করতে পারে না। তার মানে কি, এই যে C1 রয়েছে একে বলা হয় ব্লকিং ক্যাপাসিটর। তোমাদের বইতে লেখা নেই, তোমরা কলেজে গেলে পড়বে। ব্লকিং ক্যাপাসিটর, ব্লক করা হচ্ছে কাজ, মানে যে সিগন্যালটা এখানে দেওয়া হলো তার মধ্যে যদি কোনো ডিসি অংশ থাকে সেটাকে সে যেতে দেবে না, শুধুমাত্র এসি সিগন্যালকে যেতে দিল। তো সুবিধা কি হলো না, ইনপুট যে সংকেতটা তার মধ্যে ডিসি কোনো পার্ট নেই, তার মানে সে ভিভিবি যেটা রয়েছে সাপ্লাই ভোল্টেজ, তার প্রভাব থেকে ইনপুট সিগন্যালটা মুক্ত হলো। তো এটা একটা সুবিধা হলো। তারপরে যেটা C2 হচ্ছে, একে বলা হয় কাপলিং ক্যাপাসিটর, অর্থাৎ কাপলিং ধারক। কাপলিং ধারকের কাজ কি না, যা সিগন্যালটা সে আউটপুটে পেল তাকে কাপল করে, আটকানোর কোনো কাজ নেই তাকে কাপল করে আউটপুটে পৌঁছে দেওয়া, তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, ওই জন্য কাপলিং বলা। এই ব্লক করার কোনো কাজ নেই, কারণ এখানে ডিসির কোনো অংশ এমনিও নেই। এইটা হচ্ছে ব্যাপার। এবার আবার ফিরে আসি পুরনো আলোচনায় রিলেটেড, সেটা হচ্ছে কিউ পয়েন্ট কিংবা ডিসি কার্যকর বিন্দু। ডিসি কার্যকর বিন্দু সঠিকভাবে নির্বাচন করতে হয় যাতে করে ট্রানজিস্টরটি সক্রিয় অঞ্চলের মধ্যে কাজ করে। সম্পৃক্ত কিংবা কাটঅফ অঞ্চলে কাজ করলে হবে না, কারণ কাটঅফ অঞ্চলে কাজ করলে এমিটার বেস কিংবা আমরা কালেক্টর এমিটার, ইনপুট জাংশন আর আউটপুট জাংশন দুটোই কিন্তু বিপরীত বায়াসে থাকে, সেটা ট্রানজিস্টরের নরমাল মোড অফ অপারেশন নয়। সম্পৃক্ততে কি হচ্ছে না, এমিটার বেস অর্থাৎ ইনপুট জাংশন আর বেস এমিটার আর কালেক্টর, সেটা কেমন হচ্ছে না, সেটা তখন হয়ে যাচ্ছে কি, দুটোই ফরওয়ার্ড বায়াসে হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটোই সম্মুখ বায়াসে হয়ে যাচ্ছে। তো দুটো সম্মুখ বায়াসে হয়ে যাওয়া মানে সেটাও কিন্তু ট্রানজিস্টরের নরমাল অপারেশন নয়। ট্রানজিস্টরের নরমাল অপারেশন হচ্ছে এমিটার এবং বেস, সেটা থাকবে কি ফরওয়ার্ড বায়াসে কিংবা সম্মুখ বায়াসে, আর বেস অর্থাৎ আমি কালেক্টর বলছি, কালেক্টর এবং এমিটার অর্থাৎ এমিটার কালেক্টর আর এমিটার বেস, এই দুটোর মধ্যে এটাকে হতে হবে রিভার্স বায়াস ট্রানজিস্টর নরমাল অপারেশনের জন্য, আর এটাকে হতে হবে কি ফরওয়ার্ড বায়াস, তাহলে সে নরমাল অপারেশন হবে। তার মানে ইনপুট জাংশন হবে ফরওয়ার্ড বায়াস এবং আউটপুট জাংশন হবে রিভার্স বায়াস। সেইটা কিন্তু শুধুমাত্র হয় সক্রিয় অঞ্চলের মধ্যে, সেই জন্য ট্রানজিস্টরকে সক্রিয় অঞ্চলে রাখতে হয়। এই সক্রিয় অঞ্চলে রাখতে হলে কিউ বিন্দুকে মাঝামাঝি রাখতে হবে। কিউ বিন্দুকে নির্ধারিত করার জন্য
এই তিনজনের ভূমিকা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই তিনজনকে এভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে কার্যকর মানের একটা স্থির মান পাওয়া যায়, সেটা যেন মোটামুটি মাঝামাঝি যেন হয়। এই তিনজনই নির্ধারণ করবে এই কার্যকর বিন্দুর অবস্থান, আর এটাকে স্থায়ী করতে হবে, সঠিক করতে হবে। এই জন্য বলা হয় কিউসেন্ট পয়েন্ট কিংবা নো সিগন্যাল পয়েন্ট, যখন ট্রানজিস্টর সাইলেন্ট থাকে। তো এই জিনিসটা মাথায় কিন্তু রাখতে হবে। এরপর আমাদের এই C1 C2 ফিল্টার সার্কিট সম্বন্ধে তোমরা জানলে, আর এখানে আউটপুটটা পাবো আমরা। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেটা বুঝতে সুবিধা হবে। ধরো আমরা ইনপুটে একটা সিগন্যাল দেবো, সাপোজ একটা মাইক্রোফোন নেওয়া হলো, মাইক্রোফোনে আমরা একটা কথা বলছি। তো সেই যে সিগন্যালটা আমরা দিলাম, সেটাকে বিবর্ধিত করে আমরা কোনো বক্সে কিংবা কোনো কিছু মাইক্রোফোনে আস্তে কথা বলছি, জোরে শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। তো যখন আমরা আস্তে বলি তখন কিন্তু বিবর্ধনটা হয় না, তখন কিন্তু বোঝা যায় না বিবর্ধনটা। তার মানে নির্দিষ্ট সীমা রয়েছে যতটা অবধি বিবর্ধন করা যাবে। তাই তোমরা বইতেও দেখবে ওই 929 পেজের নিচের দিকে একটা কথা বলা রয়েছে যে মাইক্রোফোনের সামনে শব্দ করলে তার থেকে এসি সংকেত পাওয়া যায়। পাওয়া গেল, কিন্তু ব্লকিং ক্যাপাসিটর কি করবে? ডিসিটাকে ব্লক করবে যদি কোনো অংশ থাকে, এসিটাকে যেতে দেবে, বিবর্ধিত হয়ে আউটপুটে আমরা পেয়ে যাব। তাহলে কি, যে ইনপুটটা দিলাম সেটা এরকম ভ্যারি করছে এই IB1 আর IB2 এর মধ্যে, আর আউটপুটটা এর মধ্যে ভ্যারি করবে, কিন্তু প্রকৃতি দেখো একই রকম হয় না। হলে দেখা গেল কথা বলা হলো, এরকম বিকৃতি ঘটে গেল, অর্থাৎ ডিসটরশন ঘটে গেল, কিছু বোঝাই গেল না কথাটা। সেরকম বিবর্ধন করে কোনো লাভ নেই। বিবর্ধন ঘটানো হবে, কিন্তু যে শেপের ছিল তরঙ্গ, সাইন ছিল তো সাইনই হবে, সাইন থেকে কিন্তু ট্রায়াঙ্গুলার কিংবা স্কয়ার ওয়েভ সেরকম হবে না কিন্তু। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তাহলে এসি যে সংকেতটা নিচ্ছি সেটা স্থির মানের যে ভূমি প্রবাহ তার সাপেক্ষে IB1 এবং IB2 এর মধ্যে আমরা ভ্যারি করতে করাচ্ছি কিংবা তার মধ্যে স্পন্দিত হচ্ছে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে এগুলো কিন্তু সব এসি কারেন্ট গুলোই, সরি এগুলো সবই কিন্তু ডিসি কারেন্ট গুলোই থাকছে, এগুলো কিন্তু এসি কারেন্ট নয়। ওর মধ্যেই কিন্তু ভ্যারি করানো হচ্ছে, মানে একটা নির্দিষ্ট ভ্যালুর সাপেক্ষে আপ এন্ড ডাউন ওর মধ্যেই স্পন্দন করানো হচ্ছে। তাই দেখবে তোমরা বইতেও লেখা রয়েছে যে ইনপুট এসি সংকেতটি স্থির মানে ডিসি ভূমি প্রবাহ IB এর সঙ্গে যুক্ত হয়, ফলে ভূমি প্রবাহের মান যেহেতু IB এর সঙ্গে যুক্ত হচ্ছে একটা স্থির মানের সঙ্গে, তার সাপেক্ষে এটা পরিবর্তন হয়ে থাকে। কত গুণ হতে পারে বিবর্ধনটা? না, মোটামুটি 100 থেকে 500 গুণ হতে পারে। তো তোমাদের মনে হতে পারে স্যার 100 থেকে 500 গুণ হচ্ছে, তার মানে যত খুশি করা যাবে হয়তো। না, যত খুশি করা যাবে না। ওই যে বললাম, আমরা যদি মাইক্রোফোনে আস্তে করে কথা বলি তার কিন্তু বিবর্ধন হচ্ছে না। যত খুশি কিন্তু বিবর্ধন ঘটানো সম্ভব নয়, একটা সীমা অবধি আছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, তোমরা কলেজে গেলে পড়বে মাল্টি স্টেজ অ্যামপ্লিফায়ার ইউজ করা হয়, 2 স্টেজ 3 স্টেজ, অর্থাৎ একটা ট্রানজিস্টর দিয়ে এটা আউটপুটে পেলাম, আরেকটা ট্রানজিস্টর লাগিয়ে এটাকে ইনপুট বানিয়ে নিলাম, তাহলে সেকেন্ড ট্রানজিস্টর আউটপুট যেটা পাবো সেটা আরো বিবর্ধিত পাবো। কিন্তু একটা নির্দিষ্ট সীমা রয়েছে, বেশি বিবর্ধন ঘটালে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বিকৃতি ঘটে যায়, অর্থাৎ ডিসটরশন ঘটে। অর্থাৎ এইরকম ছিল হয়তো ইনপুটটা, সে আউটপুট হয়তো হয়ে গেল, তাহলে দেখো নেচারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে ফ্রিকোয়েন্সি যে ভ্যারিয়েশনটা হয়ে গেছে, নেচারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমরা সেটাকে রেকগনাইজ করতে পারবো না। তো সেটা আমরা চাই না, কোয়ালিটি যেন সেম থাকে, শুধু ম্যাগনিফিকেশনটা যেন হয়, অর্থাৎ বিবর্ধনটা যেন হয়। এইটাই দেখবে এখানে রয়েছে, এটা একটু মাথায় রাখবে। তো এইটাকে ভালো করে পড়বে, তোমাদের ফাইনাল এক্সামিনেশন এমনিও ইম্পর্টেন্ট রয়েছে 2021 সালের জন্য। তো এইটা তার আগের ভিডিওতে আমরা পড়লাম ট্রানজিস্টর এজ এ সুইচ, এটাও পড়বে। যেহেতু 2020 তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, আমাদের জানি না সেখানে কি প্রশ্ন ছিল এই ইলেকট্রনিক্স গ্রুপ থেকে কিংবা আমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে, তো ওই জন্য সবগুলোই পড়তে হবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকলো। এটা পরীক্ষাতে কিন্তু গুছিয়ে লেখা 3 মার্কসের জন্য একটু চাপের ব্যাপার আছে, তার কারণ হচ্ছে অনেক কিছু থিওরি তোমাদের একটা সামারি করে জিস্ট করে বুঝে নিজের মতো লিখতে হবে। মানে রেডিমেড বইয়ের মতো তোলার চেষ্টা করে লাভ নেই, তাহলে অনেক বড় হয়ে যাবে উত্তর। তোমার বর্তনী গ্রাফ কিভাবে আসছে, কিভাবে বিবর্ধনটা হচ্ছে সেটা মাথায় রাখবে। আর ইনপুট আর আউটপুটের মধ্যে যেটা আমি বললাম যে ফেজ ডিফারেন্সের ব্যাপার, সেটাও কিন্তু এখান থেকে বলতে হবে। অর্থাৎ দশা পার্থক্য থাকছে, সেটা হচ্ছে বিপরীত দশায় থাকে। এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা আমরা করব, যেটা অঙ্ক করার সময় বেশি কাজে লাগে। সেটা হচ্ছে এই ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক যে গুণক আলফা এবং বিটা, তাদের সংজ্ঞা, কিভাবে তার সংজ্ঞা দেবো আমরা, তাদের মান কেমন হয়, তাদের মধ্যে সম্পর্ক, ওটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কোন কাজে লাগবে না, সেটা হচ্ছে নিউমেরিক্যালের কাজে লাগবে আর থিওরি কাজেও লাগবে। তো পরের ভিডিওতে সেটা নিয়ে আবার
আলোচনা হবে। টিল দেন, বাই।